আচ্ছা, চলো তাহলে আজকের ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্স করা শুরু করি। দেখো, পি সমান এক্স ওয়াই জেড মানে একটা সেট দেওয়া আছে। এই সেটের উপাদান সংখ্যা কতটি বলো তো? 3টি। এখন এই সেটের উপসেটগুলো লিখতে হবে, ঠিক আছে, এবং সেগুলো থেকে আমাদের প্রকৃত উপসেট বাছাই করতে হবে। দেখো, আমরা কিন্তু বেসিক পর্বগুলো শেষ করে ফেলেছি সেটের, ঠিক আছে। দেখো, আমি বিস্তারিত আবার বোঝাবো, ঠিক আছে। দেখো, দেওয়া আছে এই সেট, তাই না? এখন এই সেটকে ভেঙে ভেঙে, ঠিক আছে, আমরা যত রকমের সেট বানাতে পারি সেই সেটগুলোই হবে তোমার উপসেট, ঠিক আছে। দেখো, আমরা এই সেটকেই আবার লিখতে পারি, ঠিক আছে, মানে কোনো একটা মূল সেট নিজেই নিজের উপসেট হতে পারে, এটা মনে রাখবে, ঠিক আছে। আবার তুমি এই এক্স ও ওয়াই উপাদান নিয়ে একটা সেট বানালে, এই যে দেখো এক্স কমা ওয়াই, এটাও কিন্তু এটার উপসেট, কেন একটু পরে বলছি। আবার এক্স আর জেড মিলে একটা সেট হলো, এটাও কিন্তু এই সেটের উপসেট। আবার ওয়াই জেড, আবার এক্স ওয়াই জেড আর ফাঁকা সেট তো সকল সেটের উপসেট, ঠিক আছে। তার মানে এই পি সেটেরও উপসেট হবে, ঠিক আছে। এখন উপসেটের সংজ্ঞা তো আমরা জেনেছি, তাই না? আমি সংজ্ঞা কিন্তু আর বলবো না, আমি এখন নিজের ভাষায় বোঝাবো। দেখো, উপসেট মানে হচ্ছে একটা সেটকে তুমি যতভাবে লিখতে পারো ভেঙে ভেঙে, ঠিক আছে, মানে এক কথায় যে সেটগুলো তুমি লিখবে ভেঙে ভেঙে সেগুলোর উপাদানগুলো যেন এই সেটের ভেতর থেকেই যেন আসে, ঠিক আছে। এটা হচ্ছে উপসেটের ধারণা, মানে আমার ভাষায় বললাম আর কি, যেভাবে মনে রাখা যায়। এখন এটা হচ্ছে তোমার প্রকৃত উপসেট, ঠিক আছে, এটা হচ্ছে উপসেট। এখন উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে তোমার 2^n। দেখো, এখানে 2^n এর সূত্রটি যদি বসাই, n এর মান এখানে 3, কেন? কারণ উপাদান হচ্ছে 3টি। এখন 2³ বা 2^3 মানে হচ্ছে 8। দেখো তো উপসেট সংখ্যা 8টি হয়েছে কিনা। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। এই যে দেখো, সূত্র কিন্তু মেনে চলেছে, অর্থাৎ 8টি হয়েছে, ঠিক আছে। এখন আমরা প্রকৃত উপসেট সমূহ নির্ণয় করব, ঠিক আছে। প্রকৃত উপসেট সমূহ আমরা সংজ্ঞা জেনেছি, আর বলবো না, আমি নিজের ভাষায় বোঝাবো। দেখো, প্রকৃত উপসেট হচ্ছে সেই সকল সেট, ঠিক আছে, যারা মূল সেটের চেয়ে কম, মানে একটা উপাদান হলেও কম আছে, ঠিক আছে। মানে এই যে মূল সেট, এই মূল সেট বাদে যত উপসেট তুমি পাবে সেই উপসেটগুলোকে বলা হয় পি সেটের প্রকৃত উপসেট, ঠিক আছে। অর্থাৎ দেখো, যখন আমরা উপসেট বের করেছি তখন কিন্তু এই সেটকে আমরা আরেকবার লিখতে পেরেছি। এখন প্রকৃত উপসেট যখন বের করব তখন কিন্তু এই সেটকে আবার লিখতে পারবো না, কারণ মূল সেটের সমান হতে পারবে না। দেখো, এক্স ওয়াই জেড, এই সেটকে যদি আবার লিখি তাহলে তো এই নতুন একটা সেট আর এই সেটটা সমান হয়ে গেল, তাহলে তো প্রকৃত উপসেট হবে না, কারণ সংজ্ঞাই আছে বলা, ঠিক আছে, সংজ্ঞাতেই বলা আছে, মানে সমান হতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ এগুলো বাদে তোমার এই যেগুলো এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, এক্স কমা জেড, এক্স ওয়াই জেড ফাঁকা সেট, এগুলো হবে তোমার এই পি সেটের প্রকৃত উপসেট সমূহ, ঠিক আছে। দেখো, মূল সেটের চেয়ে কিন্তু কম উপাদান আছে, এই যে দুটো দুটো দুটো, একটি 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 আর ফাঁকা সেট, ঠিক আছে। ফাঁকা সেট কিন্তু সকল সেটেরই প্রকৃত উপসেট, এটাও মনে রাখবে এইভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, খুব সহজ, ঠিক আছে, তোমরা সংজ্ঞা মনে রাখলে আর প্র্যাকটিস করলে পেরে যাবে, ঠিক আছে। মূল কথা, প্রকৃত উপসেট সমূহ নির্ণয় করার ক্ষেত্রে তোমরা উপসেটগুলোই বের করবে, কিন্তু মূল সেটকে লিখতে পারবে না। যদিও উপসেটের বেলায় এই মূল সেটটা নিজের উপসেট হতে পারবে, কিন্তু প্রকৃত উপসেটের বেলায় এই মূল সেটটা নিজের প্রকৃত উপসেট হতে পারবে না, কারণ নিজের মানে এক্স ওয়াই জেড তো নিজেরই সমান হয়ে গেল। এই জন্য এইটা কখনোই এইটার প্রকৃত উপসেট হতে পারবে না। বাকি যারা থাকবে তারা হবে এই পি সেটের প্রকৃত উপসেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো, আরও প্র্যাকটিস করব। পি একটা সেট, এক্স যেন এক্স কমা 12 এর গুণনীয়ক সমূহ। তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে মানে প্রকাশ করা শিখিয়েছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখিয়েছি, তাই না? আশা করি পারো, কিন্তু আমি আবার বোঝাবো। দেখো, প্রথমে আমরা মানে এই পি কিউ এগুলোকে মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেব, ঠিক আছে, যেহেতু আমরা অপারেশন করব সেটের। দেখো, এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক সমূহ। 12 এর গুণনীয়ক কী কী? 1 2 3 4 6 12, ঠিক আছে। এখন এগুলো কেন গুণনীয়ক হলো? দেখো, 12কে কীভাবে কীভাবে তুমি আনতে পারো, বানাতে পারো। দেখো, 6×2 = 12, 3×4 = 12, 12×12। যেহেতু এইভাবে এদেরকে গুণ করে আমরা 12কে পাই, তাই এরাই হবে গুণনীয়ক, ঠিক আছে, মানে আমার ভাষায় বললাম। কিন্তু গুণনীয়কের সংজ্ঞা আছে, ওগুলো তোমরা পারো, 6 7 5 পড়েছো, ঠিক আছে, আর বোঝালাম না। দেখো,
সুতরাং পি সমান এই যে এই উপাদানগুলো ভেতরে লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে পি এর তালিকা পদ্ধতিতে রূপ, ঠিক আছে? দেখো কিউতে কি বলা আছে, এক্স জানো এক্স 3-এর গুণিতক এবং এক্সটা হবে তোমার 12-র সমান অথবা সমান, 12-র সমান অথবা ছোট, ঠিক আছে? দেখো লেস অর ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। দেখো 3-এর গুণিতক আমরা বের করব, দেখো কিন্তু এই এক্সটা কিন্তু অবশ্যই মানে 3-এর গুণিতকগুলি কিন্তু অবশ্যই তোমার 12-র সমান বা ছোট হতে হবে। দেখো আমরা জানি 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 4 12। দেখো আর যাওয়া যাবে না কিন্তু, কারণ 12-র সমান হতে পারবে কিন্তু বড় হওয়া যাবে না, ঠিক আছে? মানে নামতা গুণিতক মানে নামতা, ঠিক আছে? এটা মনে রাখো আপাতত, মানে এইভাবে মনে রাখার জন্য আমি বলে থাকি। দেখো তার মানে এই উপাদানগুলো তুমি সেটের ভেতরে লেখো, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। এটাও একটা সেট যেটা তালিকা পদ্ধতিতে প্রকাশিত, মানে রূপান্তরিত রূপ, ঠিক আছে? এখন তুমি তালিকা করে ফেলেছো, এখন তুমি পি বিয়োগ, মানে বিয়োগ তো বলে না, এটাকে বলে পি বাদ কিউ, ঠিক আছে? পি বাদ কিউ তোমরা মনে মনে পি বিয়োগ কিউ বলতে পারো, কিন্তু পড়া হয় পি বাদ কিউ, অর্থাৎ পি থেকে কিউ বাদ দিয়ে দাও, ঠিক আছে? দেখো তোমাদেরকে কিন্তু এই অপারেশনগুলো দেখিয়েছি, অন্তর সেট, বিয়োগ সেট, ঠিক আছে? এগুলো কিন্তু পড়িয়েছি, অবশ্যই মনে রাখবে। আমি এখন সরাসরি করে দেব। দেখো পি বাদ কিউ, পি থেকে কিউকে বাদ করে দেবো, ঠিক আছে? বাদ করার ফলে তোমার প্রথম সেটে যেগুলো থাকবে সেগুলোই হবে অ্যান্সার। দেখো প্রথম সেটে আছে, পি সেটে আছে দেখো 1, 2, 3, 4, 6, 12, তাই না? এবং কিউ সেটে দেখো কি আছে 3, 6, 9, 12। এখন এই যে কিউ সেটের 3, 6, 9, 12 এগুলো বাদ দাও তো পি সেট থেকে। এই যে দেখো 3, 6 তোমার 9, 12 বাদ দিলে কি থাকে? দেখো 9 তো পি সেটে নেই, কোনো ব্যাপার না, মানে যেগুলো পি সেটে আছে, মানে কিউ সেটের যে সকল উপাদান পি সেটে আছে তাদেরকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? দেখো পি সেটে আছে 3, কিউ সেটে আছে 3, আবার পি সেটে 6 আছে, কিউ সেটে 6 আছে, আবার পি সেটে 12 আছে, কিউ সেটেও 12 আছে। তার মানে কি 3, 6, 12 বাদ চলে গেলে কি পড়ে থাকে? দেখো যদিও আমরা 3, 6, 12 বাদ দিয়ে দেব, বাদ দেওয়ার ফলে কিন্তু কিউ সেটে কিন্তু অবশ্যই 9 নামে একটা উপাদান থাকে। কিন্তু এই অপারেশন করার ক্ষেত্রে আমরা কিন্তু সংজ্ঞা জেনেছি, প্রথম সেটে যেটা থাকবে সেটাই আমরা অ্যান্সার হিসেবে লিখব, এটাই নিয়ম, মানে সংজ্ঞায় বলা আছে কিউ এর যেসব উপাদান পিতে নেই, ঠিক আছে? দেখো পি এর যেসব উপাদান, ঠিক আছে, পি এর যেসব উপাদান আমরা সংজ্ঞা জেনেছিলাম, পি এর যেসব উপাদান কিউ সেটে নেই তাদেরকে নিয়ে গঠিত সেটই হচ্ছে তোমার মানে অন্তর সেট, ঠিক আছে? মানে এইভাবেই পড়েছিলাম আমরা, ঠিক আছে? অন্তর সেট বিয়োগ সেট একই কথা প্রায়, ঠিক আছে? অনেক সেটই পড়েছি আমরা, পূরক সেট পড়েছি, ঠিক আছে? মানে ওই রকমই, কিন্তু পূরক সেট একটু আলাদা, কারণ ওটাকে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করি, ঠিক আছে? আচ্ছা আমরা দেখব। দেখো পি বিয়োগ কিউ বা পি বাদ কিউ করলে তোমার কি পড়ে থাকে? 1, 2 আর 4 পড়ে থাকে। দেখো যদিও কিউ সেটে 9 আছে, 9 কিন্তু পি সেটে নেই, আমরা ওটা দেখবো না, আমাদের সংজ্ঞা মতো জানতে হবে, ঠিক আছে? পি এর যেসব উপাদান কিউ সেটে নেই, ঠিক আছে, তাদের নিয়ে গঠিত সেটই হচ্ছে তোমার কি সেট? অন্তর সেট। দেখো মানে সংজ্ঞা পড়িয়েছি, আর কোনো কিছু পড়াবো না, ঠিক আছে? কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। মানে বাদ করে দাও, বিয়োগ করে দাও তুমি, ঠিক আছে? সরি কোথায় চলে আসলাম? দেখো তার মানে আমাদের পি বাদ কিউ করলে 1, 2, 4 আসে, মানে তুমি 3, 6 আর 12 বাদ দিয়ে দাও, প্রথম সেটে কী পড়ে থাকে? 1, 2, 4 পড়ে থাকে, তাই না? তার মানে এই প্রথম সেটে যা পড়ে থাকবে তাই হবে আমাদের অ্যান্সার। যদিও কিউ সেটে 9 পড়েছিল, ওই 9টা কিন্তু দেখার বিষয় না, ওটা আমরা গণনাই করব না, ওটা বাদ, কারণ সংজ্ঞার মধ্যে ওইটার কোনো কথা আমাদেরকে বলা হয়নি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমরা আরও প্রশ্ন সমাধান করব। দেখো এখানে সার্বিক সেট দেওয়া আছে, ইউ সমান এত, এ সমান এত, বি সমান এত, তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, ঠিক আছে? এখন এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ বাদ এ, ঠিক আছে? দেখো মানে এক ইউ যে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারো, ঠিক আছে? দেখো ইউ বাদ এ, এখন ইউ থেকে তুমি এ কে বাদ দিয়ে দাও, ঠিক আছে? দেখো এতে কে কে আছে? 2, 4, 6, 7, তুমি এই 2, 4, 6, 7কে ইউ থেকে বাদ দিয়ে দাও, 2, 4, 6, 7, তাহলে এস ইউ সেটে কী কী পড়ে থাকে দেখো তো? 1, 3, 5, ঠিক আছে? তোমার এ সেটে যদি কিছু পড়েও থাকে, ঠিক আছে, ওটা দেখার বিষয় না, মানে ইউ থেকে তুমি একে বাদ দিলে প্রথম সেটে যা পড়ে থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এই সেটটা আমাদের দেখারই দরকার নেই, ঠিক আছে? আমরা ইউর দিকে খেয়াল করব, শুধু প্রথম সেটে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ তোমার ইউ এর যেসব উপাদান তোমার এ সেটে নেই তাদের নিয়ে গঠিত সেটকে হবে তোমার
গঠিত সেটকে বলা হয় তোমার কি সেট? এই যে দেখো কমপ্লিমেন্ট বা পূরক সেট বলা হয় এটাকে, ঠিক আছে? পূরক সেট কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয় বা এ প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়। দেখো ইউ বাদ এ করলে আমাদের প্রথম সেটে যা পড়ে থাকবে সেগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? পূরক সেট বলবো, ঠিক আছে? দেখো 2 4 6 7 তুমি বাদ দিয়ে দাও 2 4 6 7, তাহলে 1 3 5 পড়ে থাকে, এটাই আমাদের অ্যান্সার। যেহেতু প্রথম সেটে 1 3 5 পড়েছিল, তাই ওগুলো নিয়ে গঠিত সেটই আমাদের কি হয়েছে? এ কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট পেয়েছি আমরা, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। একইভাবে বি কমপ্লিমেন্ট সমান ইউ বাদ বি, এখন বিতে আছে 1 3 5, ঠিক আছে? তুমি 1 3 5কে বাদ দিয়ে দাও এ থেকে, তার মানে কি 2 4 6 7 থাকে, তাই না? মানে এ সে ইউ সেটের 2 4 6 7 পড়ে থাকে, এটা নিয়ে গঠিত সেট হবে তোমার এই যে বি কমপ্লিমেন্ট, বা তোমার এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? মূল কথা, তোমার ইউর যেসব উপাদান তোমার এ সেটে নেই এবং ইউ এর যেসব উপাদান বি সেটে নেই, তাদের নিয়ে গঠিত সেটকে তুমি অ্যান্সার হিসেবে লিখবে। মানে তোমার এ এবং বি এর যেসব উপাদান ইউতে ছিল তাদেরকে বাদ দিয়ে ইউ সেটে যারা পড়ে থাকবে তাদেরকে বলা হয় তোমার তোমার কি বলে, মানে পূরক সেট। মানে যে অ্যান্সারটা পাবো সেটা হবে তোমার ওই পড়ে থাকা উপাদানগুলো নিয়ে গঠিত সেট, ঠিক আছে? ইউ এর বেলায় কিন্তু ইউ থেকে পাবো আমরা ওই পড়ে থাকা সেটগুলো, মানে পড়ে থাকা উপাদানগুলো, ঠিক আছে? অর্থাৎ ওই ইউর ভেতর যে পড়ে থাকা উপাদানগুলো আছে সেগুলো নিয়ে গঠিত নতুন সেটকে আমরা কি বলবো? পূরক সেট বা অ্যান্সার, বা ওগুলো হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? ওই পড়ে থাকা উপাদানগুলো নিয়ে গঠিত নতুন সেটকে আমরা কি বলবো? অ্যান্সার বলবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এগুলি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, দেখো সি সমান দেওয়া আছে, ডি সমান দেওয়া আছে, সি সংযোগ ডি নির্ণয় করতে হবে। দেখো, আচ্ছা আমি এখানে কি করেছি, আমার মনে হয় স্লাইডটা বানানো, মানে আগের স্লাইডে এখানে বানিয়ে ফেলেছি। এটার অ্যান্সারটা কোথায় গেল? আচ্ছা, এটার অ্যান্সারটা মানে আমি এখানে লিখতে ভুলে গেছি, ঠিক আছে? মানে এই যেটুকু দেখতে পাচ্ছ না সমাধান, এটা হচ্ছে তোমার এই যে আগেরটা, ঠিক আছে? এই অংশটা। আচ্ছা, এটা আমি তোমাদেরকে মুখে করে দিই, একটু একটু কষ্ট করো, ঠিক আছে? মানে মনে ছিল না এটার লেখার ক্ষেত্রে। সি সংযোগ ডি, এটার মানে হচ্ছে সি সেটের যত উপাদান আছে এবং ডি সেটের যত উপাদান আসে, ঠিক আছে? মানে দুইটি সেটের সকল উপাদানগুলোকে তুমি মানে একসঙ্গে লিখবে কমা দ্বারা, ঠিক আছে? কিন্তু একই সংখ্যা বারবার লিখবে না, একবার করে লিখবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তুমি সি সংযোগ ডি সমান সমান লিখে এই সেট সংযোগ এই সেট লিখবে, তারপর সমান সমান দিয়ে লিখবে 3 4 5 6 8, ঠিক আছে? এগুলো হবে অ্যান্সার। মানে একাধিক যদি একই রকম দেখতে সংখ্যাগুলো যদি একাধিক থাকে তাহলে আমরা একবার নেব, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। মানে সব উপাদানগুলো আমরা যোগ করে দেবো, মানে পাশাপাশি কমা দ্বারা লিখবো এই সংযোগের মানে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটার স্লাইড আমি মানে লিখতে ভুলে গেছি, ঠিক আছে? আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, আমরা পরেরটা সমাধান করব। দেখো, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে পি সমান কী দেওয়া আছে? এক্স এলিমেন্ট এন যেন 2-এর চেয়ে বড় এক্স এবং 6-এর সমান বা ছোট এক্স, তাই না? দেখো, মানে আমরা কি করব? তালিকা পদ্ধতিতে রূপান্তর করব। দেখো, মানে এক্স হবে স্বাভাবিক সংখ্যার সদস্য যেন এক্সটা হবে 2-এর চেয়ে বড় এবং 6-এর সমান বা ছোট। অর্থাৎ 2-এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত বলো তো? 3 থেকে শুরু হবে, 3 4 5, তাই না? কিন্তু আমাদের শর্ত দিয়েছে, সীমা দিয়ে দিয়েছে 6 পর্যন্ত যেতে পারবে, ছোটও হতে পারবে। যেহেতু 6-এর সমান হতে পারবে তাই আমরা 6কেও লিখতে পারবো। এই যে দেখো 3 4 5 6, এগুলো হচ্ছে তোমার 2-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট বা সমান সকল স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। মানে তালিকা পদ্ধতিতে রূপান্তর করলাম। কিউ সেট দেখো, এক্স এলিমেন্ট এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্সটা হবে 8-এর সমান বা ছোট। দেখো, স্বাভাবিক সংখ্যা হবে এক্স, তাই না? কিন্তু স্বাভাবিক সংখ্যা যদিও হবে, কিন্তু বলেছে যেন এক্স জোড় সংখ্যা, মানে এক্স জোড় সংখ্যাও হতে হবে, ঠিক আছে? দেখো, কিন্তু এক্সটা কিন্তু 8-এর চেয়ে ছোট বা সমান হতে হবে। এখন দেখো, আমরা জোড় সংখ্যা কী কী জানি, ঠিক আছে? জোড় সংখ্যা কী কী জানি দেখো, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হবে, কিন্তু 1 কিন্তু জোড় সংখ্যা নয়, 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে কি, জোড় সংখ্যা কারা কারা? তোমার 2 4 6 8। 8কে কেন নিলাম? কারণ এই যে দেখো 8-এর সমান হতে পারবে অথবা ছোটও হতে পারবে। যেহেতু বলে দিয়েছে সমান হতে পারবে, তাই আমরা 8কে নিতে পারবো। বুঝেছো? আচ্ছা, দেখো দেখো, এখন আমরা এই যে তালিকা পদ্ধতিতে রূপান্তর করলাম, এদেরকে ছেদ করব, ঠিক আছে? মানে এই যে দেখো পি ছেদ কিউ প্রশ্নে বলেছে, পি ছেদ কিউ এটা করব। দেখো,
পি লিখলাম, ছেদ লিখলাম, আবার কিউ লিখলাম, ঠিক আছে। এখন এই সেট আর এই সেট মানে পি ও কিউ সেটের মধ্যে মিল আছে কাদের মধ্যে বলো তো? যাদের যাদের মিলে যায়, মানে উভয় সেটেই যারা আছে, ঠিক আছে, মানে মানে যারা উভয় সেটে আছে তাদেরকে নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? ছেদ সেট বা পি ছেদ কিউ। দেখো 3 কিন্তু কিউ সেটে নেই, 4 কিন্তু কিউ সেটে আছে, তার মানে এই যে 4 লিখলাম, এই যে 4 লিখলাম, ঠিক আছে। 5 কিন্তু কিউ সেটে নেই, কিন্তু 6 কিউ সেটে আছে, এই যে দেখো মানে 6 লিখলাম, ঠিক আছে। দেখো 8 কিন্তু এই সেটে নেই, ওটা দেখার বিষয় না, ঠিক আছে, ওটা ভারে চলে যাক, ঠিক আছে, জাহান্নামে যাক। মূল কথা, পি সেটের মধ্যে এমন কিছু উপাদান আছে নাকি যেই উপাদানগুলো কিউ সেটের ভেতরেও আছে, মানে দুইটি সেটের মধ্যে যাদের মধ্যে মিল পাবে, মানে একই রকম দেখতে, তাদেরকে নিয়ে গঠিত নতুন সেটকে বলবো আমরা কি? তোমার ছেদ সেট বা পি ছেদ কিউ এর সেট, ঠিক আছে। এই যে আমাদের অ্যান্সার হবে 4,6। কেন? কারণ এই 4,6 উভয় সেটের ভেতরেই আছে, ঠিক আছে। আমরা সংজ্ঞাই পড়েছি, মানে সাধারণ উপাদান নিয়ে গঠিত নতুন সেটকে বলা হয় ছেদ সেট, তাই না? অর্থাৎ আমার ভাষায় বোঝাচ্ছি, দুইটি সেটের মধ্যে যদি মিল থাকে, যারা একই রকম, মানে দুইটি সেটের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলবো আমরা তোমার ছেদ সেট। আশা করি বুঝতে পেরেছ। দেখো এ সমান ফাঁকা সেট, দেখো এ কিন্তু ফাঁকা, ঠিক আছে, একদম ফাঁকা হারি। এখন ফাঁকা সেট এটা, ঠিক আছে। বি এর ভেতরে এ উপাদান আছে, একটা উপাদান আছে। সি এর ভেতরে এ কমা বি দুটি উপাদান আছে। এখন এই সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত হবে? এটা আমরা সূত্র দিয়ে করতে পারবো, ঠিক আছে, 2n সূত্র দিয়ে, যেটা আমি শিখিয়েছিলাম। দেখো এখানে পি অফ এ আমরা কি শক্তি সেট বা পাওয়ার সেটকে কিন্তু এই পি দিয়ে ব্র্যাকেটের ভেতরে মানে লিখি, মানে যে সেটের বের করতে হবে সেটাকে লিখি। তার মানে এ সেটের পাওয়ার সেট হবে পি অফ এ, এভাবে পড়তে পারো, ঠিক আছে। দেখো শক্তি সেটের পাওয়ার সেট কিন্তু এইটাই হবে, একটাই, ঠিক আছে, এটাই হবে শক্তি সেটের পাওয়ার সেট। এটা কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে, একদম জটিল একটা প্রশ্ন, কিন্তু বেসিকের প্রশ্ন অনেক, ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। দেখো এ সেটের পাওয়ার সেট হবে একটি উপাদান, এই যে দেখো একটি, ঠিক আছে, মানে ওই ফাঁকা সেটের মানে ওইটাও একটা উপাদান হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার ভেতরে একটা উপাদান আছে, আসলেই কিন্তু আছে। যদি শুধু ফাঁকা সেট থাকতো, ব্র্যাকেট না দিতাম, তাহলে ফাঁকা সেট বোঝাতো, মানে কিছুই না। যেহেতু ব্র্যাকেটের ভেতরে লিখেছি তাই এটা একটা উপাদান বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ওই চিহ্ন ফাঁকা সেটটা একটা উপাদান হিসেবে কাজ করছে। দেখো এ সেটের উপাদান সংখ্যা 0, অবশ্যই কিন্তু 0, মানে ফাঁকা, তাই এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে তোমার একটি, অর্থাৎ 2 মানে কি 1। এটা তোমরা ক্যালকুলেশনে মানে ক্যালকুলেটরে চাপ দাও, 2 মানে হচ্ছে 1। যেহেতু ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0, আর আমরা জানি 2n দিয়ে বের করতে পারবো আমরা, n এর মান কত হবে? 0। এখন কোনো কিছুর ঘাত বা পাওয়ার 0 মানে ওইটার মান হবে 1। এই যে দেখো, তার মানে এই এ সেটের পাওয়ার সেটের মানে মানে এ সেটের পাওয়ার সেট হবে তোমার একটি, উপাদান সংখ্যা হবে একটি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আবার তোমার পি অফ বি সেটের পাওয়ার সেট হবে তোমার দুটি, ঠিক আছে। কেন? দেখো বি সেটে কিন্তু একটি উপাদান আছে, আর আমরা জানি 2n এর সূত্রে n এর মান যেহেতু আমরা এখানে 1 পেয়েছি, তাই 2 মানে হচ্ছে 2, অর্থাৎ দেখো দুটি উপাদানই কিন্তু হয়েছে। বের করবে এভাবে, মানে উপসেট বের করবে, মূলত পাওয়ার সেট মানে কিন্তু উপসেটগুলো বের করে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে সেট আকারে লিখবে, তাহলে সেটা তোমার পাওয়ার সেট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমরা সি সেটের ক্ষেত্রে দেখব পি অফ সি, অর্থাৎ সি সেটের যতগুলো উপসেট আমরা বানাতে পারি, সেই উপসেটগুলো বানিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আবার লিখব, তাহলে আমরা নতুন একটা সেট পাবো, সেই সেটকে বলা হয় পাওয়ার সেট, ঠিক আছে। দেখো আমরা এ কে একবার লিখতে পারি, বি কে একবার লিখতে পারি, আবার এ বিকে আরেকবার লিখতে পারি, এইটাই আবার লিখতে পারি। আবার ফাঁকা সেট কিন্তু সকল সেটের উপসেট, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তার মানে দেখো ভেতরে কিন্তু আমরা অনেকগুলো সেট পেয়েছি, এগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা নতুন সেট রূপে লিখলাম, এটাই আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট। এখন সি সেটের উপাদান সংখ্যা কিন্তু দেখো দুইটি, এই যে দেখো এ বি দুটি। এখন 2n সূত্র অনুযায়ী আমরা n এর মান 2 বসাবো, তাই না। অর্থাৎ 2² সমান কত হয়? 4। অর্থাৎ এই যে দেখো আমরা কিন্তু পাওয়ার সেটও কিন্তু মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যাও কিন্তু 4টি পেয়েছি, একটি, দুটি, তিনটি, 4টি, তাই না। তার মানে দেখো, সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ।
দেখো মানে এই টু টু দি পাওয়ার এন হচ্ছে তোমার একটা পাওয়ার সেটের ভেতরে কতগুলো উপাদান থাকবে, ঠিক আছে, সেগুলোর বের করার সূত্র। ঠিক আছে, আমি কিন্তু বেসিকে বুঝিয়েছি মৌলিক জ্ঞান পড়বে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি অনেক সময় নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের আর কারোর কাছে যেতে না হয়, ঠিক আছে। আচ্ছা দেখো আমি তোমাকে ক্রোমোজোর পড়িয়েছি, ঠিক আছে, ক্রোমোজোর সম্পর্কে পড়িয়েছি, ঠিক আছে, কার্তেশীয় গুণোচ্ছেদ সম্পর্কেও পড়িয়েছি, ওগুলোও জানবো। দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, অবশ্যই আসবে, ক নম্বরে বা খ নম্বরে চলে আসবে, বা এমসিকিউতেও আসতে পারে। দেখো এই যে 2x+y এটা একটা মানে উপাদান, তাই না, একটা সদস্য, আবার 3 একটা সদস্য, দুইটি উপাদান একসঙ্গে কমা দ্বারা আছে, তার মানে এটা একটা ক্রোমোজোর। আবার দেখো 6, x-y এটাও কিন্তু একটা ক্রোমোজোর, তাই না। এখন কথা হচ্ছে তোমাকে প্রশ্ন করেছে এই ক্রোমোজোর সমান এই ক্রোমোজোর হলে এক্স আর ওয়াই এর মান বের করো। এই যে মানে আমাদের যে চলক এক্স ও ওয়াইকে তো চলক বলে, তাই না, তোমরা 6-7 পড়েছো ওইভাবে আর কি। দেখো এক্স ও ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে। এটা কিভাবে বের করব, দেখো দুটি ক্রোমোজোর যদি সমান হয়, ঠিক আছে, সবসময় মনে রাখবে, মানে শর্ত, এটা শর্তই বলতে গেলে, ঠিক আছে। ধরো দুটি ক্রোমোজোর, এই যে একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, মানে জোড়া, মানে এটা একটা জোড়া, এটা একটা জোড়া, ঠিক আছে। এখন ক্রম আকারে আছে না, মানে এ আর বি, তাই না, প্রথমটাকে এ বলা হয়, দ্বিতীয়টাকে বি বলা হয়। এখন একটি এক জোড়া সমান আরেক জোড়া, এটা যদি তোমাকে বলে দেওয়া থাকে যে এই জোড়া সমান এই জোড়া, তাহলে তুমি এই প্রথম জোড়ার প্রথম সদস্য সমান এই দ্বিতীয় জোড়ার প্রথম সদস্য সমান লিখতে পারো, এবং প্রথম জোড়ার দ্বিতীয় সদস্য সমান দ্বিতীয় জোড়ার দ্বিতীয় সদস্যের সমান লিখতে পারো। অর্থাৎ আমি আমার ভাষায় বোঝাই, এই 2x+y হবে তোমার এই 6-এর সমান, এবং 3 হবে তোমার x-y এর সমান, অথবা সুন্দর করে লিখলে x-y হবে 3 এর সমান, ঠিক আছে। এটা হলো ক্রমজোড়ের শর্ত, ঠিক আছে, এটা মনে রাখবে। অর্থাৎ প্রথমটির মানে প্রথম জোড়ার ক্ষেত্রে, মানে এই যে এইটার ক্ষেত্রে এইটার এ হবে মানে প্রথম সদস্য হবে এইটার প্রথম সদস্যের সমান, এবং এইটার দ্বিতীয় সদস্য হবে এইটার দ্বিতীয় সদস্যের সমান, মানে লিখতে পারবে। দেখো আমরা কিন্তু সেটাই লিখেছি, এই যে দেখো ডট ডট দিয়ে মানে সমীকরণ বানিয়েছি। এখন যেভাবেই হোক আমাদেরকে কিন্তু কী বের করতে হবে, এক্স ওয়াই এর মান বের করতে হবে, তাই না। দেখো x-y এর মান বের করতে হবে। এখন তুমি কি করো, এই 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দাও, কারণ কি এই যে +y আর -y কিন্তু কাটা চলে যাবে, আর 2x+x মানে কি 3x, তাই না। আর ডান পক্ষে 6 আর 3 যোগ করলে 9 হয়, এই যে দেখো 3x সমান 9 লিখেছি, বা এই 3টা গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 9/3 মানে 3, অর্থাৎ x এর মান 3 পেয়ে গেছি, তাই না। দেখো এখন আমরা এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই, তুমি এই পাশ ওই পাশ করলেই মানে পক্ষান্তর করলেই তুমি y এর মান পেয়ে যাবে, ঠিক আছে। ধরো আমরা 1 নং সমীকরণে বসালাম, এই যে দেখো 2x+y, তাই না। দেখো 2 তো আগেই গুণ আকারে ছিল x এর সঙ্গে, তাই না, x এর মান পেয়েছি 3, তার মানে কি 3 দুগুণে এই যে দেখো 6, ডাইরেক্ট লিখে দিয়েছি, মানে আমি একটু ভেঙে করিনি, ডিরেক্ট 3 দুগুণে 6, 3 কিন্তু x এর জায়গায় বসিয়েছি, আর 2 আগেই ছিল, তার মানে কি 3 দুগুণে 6, এই যে দেখো একসঙ্গে ক্যালকুলেশন করে 6 বসিয়ে দিয়েছি, প্লাস y ছিল সমান 6 ছিল, তাই না। এখন 6কে ডান পক্ষে পাঠিয়ে দাও, তার মানে কি 6 - 6 মানে কি 0, তার মানে y সমান 0। দেখো আমরা কিন্তু x এবং y এর মান পেয়ে গেছি, এই যে দেখো, সুতরাং x, y সমান 3, 0, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কখনো কখনো তোমাকে মানে করতে হতে পারে, মানে তোমার কি বলে, তোমরা এইটে সমীকরণ অধ্যায় পড়েছো না, মানে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে, ওগুলোও কিন্তু করতে হতে পারে, মানে সূত্র প্রয়োগ করতে হতে পারে, আশা করি ওগুলো তোমরা পারো, আমরা দেখব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটি। দেখো আরও কিছু প্রশ্ন সমাধান করি নতুন নতুন, ঠিক আছে। এই যে এটার একটা প্রশ্নই সমাধান করালাম, ঠিক আছে, কারণ নিয়ম একটা, এই যে আমি যেটা বললাম, প্রথম সদস্য সমান প্রথম সদস্য লিখবে, দ্বিতীয় সদস্য সমান দ্বিতীয় সদস্য লিখবে, লিখে এই পাশ ওই পাশ করে অপনয়ন পদ্ধতি যদি করতে হয়, মানে দরকার পড়ে, তাহলে করবে ওই পদ্ধতি, আমিও করাবো যদি প্রশ্ন আসে সামনে, ঠিক আছে। আশা করি প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি পারো তোমরা, ঠিক আছে, মানে কীভাবে দুইটা সমীকরণ সমাধান করতে হয়, ওইভাবে সমাধান করে তোমরা x আর y এর মান বের করবে, তাহলে যে মান পাবে সেটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। দেখো দেখো পি সমান এত, কিউ সমান এত, আর সমান কি দিয়েছে নতুন একটা সেট, যেটা হবে তোমার এই পি আর কিউ এদেরকে ছেদ করলে যে সেট পাবো সেটা হবে আর সেট, ঠিক আছে। এখন মানে আর সমান পি ছেদ কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো, মানে ওই যে
কার্তেশীয় গুণজ সেট বের করতে বলেছে আমাদের, ঠিক আছে। কিন্তু তার আগে চলো আর এর মানটা বের করে নিই, কারণ এখানে মানে সমীকরণ আকারে আছে, ঠিক আছে, ধ্রুবকের মতো অনেকটা চিহ্ন আছে, ঠিক আছে। আমরা পি এবং কিউকে ছেদ করে যা পাবো সেই 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 নতুন সেটটি হবে তোমার আর সেটের সদস্য, ঠিক আছে। দেখো মানে সরি কোথায় গেল, এবং আর সমান পি ছেদ কিউ, দেখো পি সমান এত, কিউ সমান এত, এটাকে ছেদ করো, দেখো মানে কমন উপাদানগুলো নিয়ে গঠিত নতুন সেটকে এইটাকে মানে ছেদ সেট বলে, তাই না। তার মানে পি ও কিউ সেট দ্বয়ের মধ্যে কোন কোন সংখ্যাগুলো মানে একই, মানে উভয় সেটে আছে, তাদেরকে নিয়ে গঠিত নতুন সেটকে কি বলবো, ছেদ সেট। এটা কিন্তু ছেদ চিহ্ন, ঠিক আছে, মানে উল্টো ইউ, এটা হচ্ছে ছেদ চিহ্ন। দেখো আশা করি তোমরা মুখস্থ করেছো। থ্রি থ্রি কিন্তু উভয় সেটে আছে, একমাত্র থ্রি উভয় সেটে আছে, তার মানে কি থ্রি হবে আমাদের অ্যান্সার, বাকিগুলো কিন্তু নেব না, কারণ গাই জেনেছি কমন উপাদান মানে যেটা উভয় সেটে থাকবে যেগুলো, সেগুলো নিয়ে গঠিত নতুন সেটকে তোমার ছেদ সেট বলে, অর্থাৎ এটার অ্যান্সার হবে থ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আর এর মান পেয়ে গেছি, আর সেট সমান থ্রি, তাই না, মানে আর সেট সমান সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থ্রি। এখন পি ক্রস আর করব, মানে গুণ করে দেবো, ঠিক আছে। দেখো পি সেটের প্রতিটি উপাদান দ্বারা এই থ্রিকে গুণ করে দেবো, দেখো গুণ করে দেবো মানে কমা দিয়ে লিখবো, একই কথা, ঠিক আছে, মানে পাশাপাশি লিখবো কমা দ্বারা একসঙ্গে, আসলে আমি এটাকে গুণ করে দেবো বলে মানে বোঝাই সবাইকে, এইভাবে বোঝানো যায়, অনেকে অনেকভাবে বোঝায়। দেখো 1,3 মানে ব্র্যাকেট কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে জোড়া লিখতে হবে, ঠিক আছে। দেখো 1,3 একবার লিখলাম, আবার 2,3 আরেকবার লিখলাম, 3,3 এই যে লিখলাম, ব্র্যাকেটটা কিন্তু এখানে মানে জোড়া যখন লিখছি তখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু যখন সব কিছু লেখা হয়ে গেছে লাস্টে কিন্তু একটা মানে সেটের যে চিহ্নটা সেকেন্ড ব্র্যাকেট ওটা কিন্তু দিতে হবে। সো এটা দ্বারা বোঝাচ্ছে কার্তেশীয় গুণজ সেট বোঝাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং এটা ইন্টু না, ঠিক আছে, আর ক্রস কিউ, ঠিক আছে, তোমরা মনে মনে বলতে পারো কিন্তু এভাবে পড়তে হয়, আর ক্রস কিউ। দেখো আর সমান থ্রি পেয়েছি মানে এই সেট পেয়েছি, এটা দ্বারা এখন কিউ সেটকে গুণ করে দাও, মানে পাশাপাশি লেখো 3,3 এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি, আবার কমা 3,4 এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি, আবার কমা, এখন তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণেয় কার্তেশীয় গুণজ সেট, মানে ওই পি ক্রস আর এবং আর ক্রস কিউ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো খুবই জটিল একটা প্রশ্ন সমাধান করব, মানে পরীক্ষায় চলেই আসে বলতে গেলে, 100% বলতে গেলে চলেই আসে, আসবেই এই অধ্যায় থেকে বলতে গেলে এই ধরনের প্রশ্ন আসবেই। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। মানে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু জটিল, মাথায় ঢুকছে না, ঠিক আছে। দেখো সমাধানটা দিয়ে দিয়েছি, মানে আমি শুধু বোঝাবো কি কি বলছে এখানে, ঠিক আছে, যাতে তোমরা মানে ভবিষ্যতে মানে গাইড দেখে যদি কখনো, তো সবসময় তো ক্লাস করতে পারবে না, তাই না, পরীক্ষার একদিন আগে বা রাতে, ঠিক আছে, তখন তোমরা নিজেরাই মানে গাইড দেখে নিজেরাই মানে সমাধান করে ফেলতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের জন্য সুবিধা। দেখো যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে সেই সংখ্যা হবে 23 অপেক্ষা বড় এবং 311 মাইনাস 23 অর্থাৎ 288 এবং 419 মাইনাস 23 অর্থাৎ 396 এর সাধারণ গুণনীয়ক। দেখো এখানে যে প্রশ্নটা করা হয়েছে, ঠিক আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। এটার ধারণা হচ্ছে তুমি যদি মানে যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করতে চাও, ঠিক আছে, ভাগ করার ফলে যদি প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান অবশিষ্ট থাকে, ঠিক আছে, তখন যদি তোমাকে সেট নির্ণয় করতে বলে, ঠিক আছে, তখন তোমাকে ঠিক এইভাবে বের করতে হবে, মানে যে সংখ্যাটি হবে, ঠিক আছে, এখানে বলছে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, ঠিক আছে, মানে এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা মানে যাদেরকে দ্বারা এইটা এবং এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এইটা অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করতে হবে। এখন ওই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা কাদেরকে দ্বারা, তারা মানে এই যে যাদেরকে দ্বারা ভাগ করলাম আমরা, ঠিক আছে, ওই তারা কারা হবে, তারা হবে তোমার সেই সংখ্যাগুলো হবে, মানে সেই সংখ্যাটি বা সংখ্যাগুলো হবে তোমার 23-এর চেয়ে বড় হবে, ঠিক আছে, 23-এর চেয়ে বড় হবে, কারণ 23 তো অবশিষ্টই থাকে, তাই না, 23-এর চেয়ে বড় হবে। এবং তোমার এই 311 থেকে মানে যত অবশিষ্ট থাকে তা বিয়োগ করে দাও, যা পাবে, ঠিক আছে, 288, এবং এটা থেকে এটা বিয়োগ করে দাও, 396 পাবে। এই দুটোর সাধারণ গুণনীয়ক হবে তারা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ।
অর্থাৎ আমরা মনে করি 23 অপেক্ষা বড় 28-এর গুণনীয়ক সমূহের সেট এ আমরা ধরে নিলাম। এখন 288 এর গুণনীয়ক সমূহ বের করো তুমি। মানে কিভাবে আমরা 288কে বানাতে পারি, মানে যাদেরকে গুণ করে বানাতে পারি তারা হবে তোমার গুণনীয়কের সেট। ঠিক আছে, দেখো 144 দুগুণে তোমার 288 হয়, 101 ইন্টু 288 হয়, 3 ইন্টু 96 হয়, তোমার 4 ইন্টু 72 হয়, 6 ইন্টু 48 করলে তোমার 288 হয়, মানে 288 হয়। 8 ইন্টু 36 করলেও কিন্তু 288 হয়। আবার 9 ইন্টু 32 করলেও 288 হয়। 12 ইন্টু 24 করলেও 288 হয়। 16 ইন্টু 18 করলেও কিন্তু 288 হয়। এগুলো কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, মুখস্থ করো না কিন্তু, মানে প্র্যাকটিস করবে, মনে রাখার চেষ্টা করবে সবসময়, কারণ এগুলো তোমাকে ক্যালকুলেটর চেপে বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো যেহেতু গুণনীয়ক এদেরকে আমরা পেয়ে গেছি, মানে যাদেরকে গুণ করে পেয়েছি এই 288কে, তাদের প্রত্যেককে আমরা গুণনীয়ক বলবো, গুণনীয়ক। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, 23 অপেক্ষা বড় হতে হবে। ঠিক আছে, মানে গুণনীয়ক তো নেবই, কিন্তু 23 অপেক্ষা বড় হতে হবে। ঠিক আছে, দেখো 1 2 3 4 6 8 9 12 16 18, ঠিক আছে, এরা কিন্তু মানে 23-এর চেয়ে ছোট। ঠিক আছে, তাই এদেরকে আমরা নিতে পারবো না। ঠিক আছে, তাই এদের চেয়ে বড়, মানে 23-এর চেয়ে বড়, ঠিক আছে, 23-এর চেয়ে বড় যে সংখ্যাগুলো এখানে আছে তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলবো আমরা তোমার কি সেট, এ সেট, মানে এই যে এ সেট। ঠিক আছে, মানে যে এই যে এ সেট। ঠিক আছে, এখন দেখো এ সেট সমান কী হবে, 24 32 36 48 72 96 144 288। কেন? কারণ এরা প্রত্যেকেই 23-এর চেয়ে বড় এবং তোমার 288 এর গুণনীয়ক। ঠিক আছে, তার মানে এ সেট আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে এ সেট। এখন আমরা এই যে এইটার ক্ষেত্রে করব 396 এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা একটু আগে 288 নিয়ে করেছিলাম, এখন আমরা 396 এর জন্য করব, মানে বের করব। দেখো তোমরা, মানে শেষে বোঝাচ্ছি, আসলে এটা একটু জটিল টাইপের অঙ্ক। ঠিক আছে, দেখো ধরি বি, মানে মনে করি 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়ক সমূহের সেট বি ধরে নিলাম। একইভাবে আমরা আবার গুণনীয়ক বের করব 396 এর গুণনীয়ক। দেখো এইভাবে আমরা গুণ করে আমরা বের করেছি, মানে এদেরকে পরস্পরের সঙ্গে গুণ করলে তোমার 396 পাওয়া যায়। তুমি এই প্রত্যেককে গুণ করে দেখো, মানে এককভাবে দেখবে 396 পাবে। কিন্তু সবাইকে তো আর নেওয়া যাবে না, কারণ 23-এর চেয়ে বড় হতে হবে। আমি এবার বলবো না, ঠিক আছে, এখানে প্রত্যেকে কিন্তু গুণনীয়, কিন্তু 23-এর চেয়ে বড় যারা আছে তাদেরকে তুমি বাছাই করে এই যে বি সেটের ভেতরে লেখো, তারাই হবে তোমার বি সেটের সদস্য। ঠিক আছে, কারণ শর্তেই বলে দিয়েছে 23-এর চেয়ে বড় হতে হবে, আমরা বুঝেছি, যেটা শর্তে সরাসরি বলেনি, কিন্তু আমরা বুঝে নিয়েছি যে 23-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, কারণ 23 তো অবশিষ্টই থাকে তোমার। ঠিক আছে, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে 23 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করতে গেলে তো 23-এর চেয়ে বড় হতে হবে, এবং এই যে এত বিয়োগ এত এর গুণনীয়ক হতে হবে, তাই না? আশা করি বুঝতে পেরেছ। এখন বি সেট পেয়ে গেছি, এ সেট পেয়ে গেছি, তাই না? এখন কি করব? দেখো আমি কি করছি আগে দেখো, পরে তোমরা মনে মনে তোমাদের প্রশ্ন একাই সমাধান হয়ে যাবে। দেখো এখন আমরা এ ছেদ বি করব, মানে এ আর বি সেট এদের মধ্যে যারা যারা মানে কমন উভয় সেটে আছে তাদেরকে আমরা লিখব। ঠিক আছে, দেখো একমাত্র 36ই কিন্তু এইখানে যারা আছে এবং এইখানে যারা আছে তাদের মধ্যে 36ই উভয় সেটে আছে, বাকিগুলো উভয় সেটে নেই, অর্থাৎ একমাত্র 36ই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এ ছেদ বি করলে আমরা 36 মানে একটা উপাদান পাবো। এটাই হবে আমাদের নির্ণেয় সেট। ঠিক আছে, এখন কথা হচ্ছে মাথার উপর দিয়ে গেল, তাই না? মানে কথাগুলো এখানে বলেছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। মানে যাদের দ্বারা মানে আমরা মানে এমন কিছু সংখ্যা আছে, ঠিক আছে, যাদেরকে দ্বারা আমরা এইটা এবং এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাদের সেট আমরা নির্ণয় করতে হবে। এখন তাদের ক্ষেত্রে সেট মানে হচ্ছে তোমার কমন উপাদান হবে। ঠিক আছে, মানে আমরা এই যে এইটার গুণনীয়ক বের করলাম না, মানে 288-এর গুণনীয়ক, তোমার শর্তটা নিজেরা একটু বানিয়ে নিলাম, 396-এর গুণনীয়ক। ঠিক আছে, এই দুটির গুণনীয়কের সেটগুলোকে যদি আমরা ছেদ করে দিই, ঠিক আছে, ছেদ করলে যে কমন উপাদানটা পাবো সেটাই হবে আমাদের সেই সংখ্যা, সেই সকল স্বাভাবিক সংখ্যা যাদেরকে দ্বারা আমরা এতকে ভাগ করেছিলাম, ফলে প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থেকেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, মানে নির্ণয় সেট হবে এই যে এটা ব্র্যাকেটের ভেতরে 36। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটা কিন্তু একটা একক সেট, মানে একটি উপাদান আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ।
দেখো এখন আমরা আরও প্রশ্ন সমাধান করব। চলো ভেনচিত্র নিয়ে কিছু মানে একটা অঙ্ক সমাধান করি। দেখো খুব মজার একটা প্রশ্ন। দেখো ভেনচিত্রটা দেওয়া আছে তাই না, সুন্দর করে। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় তোমার এটা 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। দেখো আমরা ধাপে ধাপে করব। প্রথমে আমরা ভেনচিত্র দ্বারা প্রকাশ করব এই উদ্দীপকের কথাগুলোকে, ঠিক আছে, এবং সর্বশেষ বের করব কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে, এবং মানে বাংলা এবং গণিতে মানে দুটোতেই যারা ফেল করেছে তাদেরকে আমাদের বের করতে হবে তাদের সংখ্যা, ঠিক আছে, মানে সেট বের করতে হবে। দেখো আমরা মনে মনে ধরবো। দেখো ভেনচিত্রের সংজ্ঞা আমি তোমাদেরকে বলেছি, আয়ত থাকবে, বৃত্ত থাকবে, মানে চিত্রের মাধ্যমে আমরা সেটগুলোকে প্রকাশ করব, তাই না, মূল কথা। দেখো একটা আয়তকার নিয়েছি, ঠিক আছে, আয়ত নিয়েছি, আয়তের ভেতরে আমরা বৃত্ত নিয়েছি। দেখো আমি তোমাকে বোঝাই একটু মনোযোগ দেবে এখানে, ঠিক আছে, না হলে কিন্তু বুঝবে না। দেখো আমরা একটা মানে আমরা দেখো বি, আচ্ছা আমি তোমাকে একটু বোঝাই, মানে আমার মতো করে বোঝাই, ঠিক আছে। দেখো এই যে 88 জন আমরা, আচ্ছা এই পাশে তোমার সমাধান আছে, আচ্ছা কোনটাকে কী দ্বারা প্রকাশ করছি আমি আমার মতো বোঝাই, মানে সমাধানে হয়তো অন্যভাবে বলা আছে, ঠিক আছে, আমার মতো আগে বোঝাই, তারপরে তোমরা নিজেরাই বুঝে যাবে। দেখো বি, বি একটা সেট, ধরে নাও এই বি হচ্ছে, এই যে এই বৃত্তটা হচ্ছে এই বি বৃত্ত, মানে এই বৃত্তটাকে আমরা ধরো বি নাম দিলাম, এবং এই বৃত্তটাকে ধরো আমরা এম নাম দিলাম। এই যে দেখো এম নাম দিলাম, মানে দুটি বৃত্তকে আমরা দুটি ভিন্ন নাম দিলাম, ঠিক আছে। এবং দেখো এই যে এটুকু, দেখো একটু লক্ষ্য করো, এই যে এটুকু, শুধু এটুকু, কিন্তু আমি যেটুকুতে ঘোরাচ্ছি শুধু এটুকু, মানে ভেতরের অংশ, এই কিউটা যেখানে আছে ওই অংশটুকু, ওই অংশটুকুকে আমরা কিউ নাম দিলাম, ঠিক আছে, মনে রাখো, কিন্তু আমি কিন্তু বোঝাবো ভালো করে। এবং এই যে দেখো এই যে পি যেখানে আছে, পি যে ভেতরে আছে, এই যে এই পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত, এই পাশেরটুকু, এই যে এই পাশেরটুকু, এই পাশেরটুকু, মানে এই যেটুকু, ঠিক আছে, শুধু এইটুকু, এই ভেতরের টুকুর কিন্তু নয়, কিউর অংশ বাদ, ঠিক আছে, শুধু এই যে এইটুকু, এই যে এটুকুকে আমরা নাম দিলাম পি। একইভাবে এই যে এইটুকুকে নাম দিলাম আমরা আর, ঠিক আছে। এখন তোমাকে বোঝাই। দেখো দুটি বৃত্ত কিন্তু একে অপরকে ছেদ করেছে, তাই না, মানে একে অপরের ভেতরে ঢুকে গেছে। এখন এই যে কিউ দেখতে পাচ্ছ না, কিউকে বলা হয় এই বি বৃত্তের অংশ এবং তোমার এম বৃত্তের অংশ, মানে কিউটা বি এবং এম দুটি বৃত্তেরই অংশ, মানে কমন অংশ বা ছেদ বলতে পারো। মানে এই কিউ হচ্ছে তোমার বি এবং এম সেটের ছেদ সেট, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবং এই যে পি যেখানে আছে, মানে যেটুকুকে পি বলেছি আমি একটু আগে, এটুকু হচ্ছে শুধু পি, ঠিক আছে, শুধু পি। কেন শুধু পি, কেন এই যে এই এম, কারণ ভাই আপনি তো বললেন এইটা হচ্ছে বি বৃত্ত, বি বৃত্তের ভেতরে তো অবশ্যই কিউও আছে, তাই না, কিউ তো আলাদা, তোমাকে বললাম না কিউ হচ্ছে কমন অংশ, কিউ তোমার বি সেটের ভেতরেও আছে, মানে বি বৃত্তের ভেতরেও আছে, আবার এম বৃত্তেরও ভেতরে আছে, তুমি কিউকে একটু সাইডে রেখে দাও। এই পি মানে হচ্ছে শুধু পি, ঠিক আছে, এই অংশটাকে বোঝায় শুধু পি, মানে বি সেটের বৃত্তের মধ্যে এই অংশটা শুধু পি। এখানে কিউর কোনো হাত নেই, বা এমেরও কোনো হাত নেই, বা আর এরও কোনো অংশ নেই, কোনো ভাগ নিতে পারবে না, ঠিক আছে। দেখো একইভাবে এই যে এটুকু হচ্ছে তোমার আর, শুধু আর, মানে এটুকু শুধু আর, শুধু আর এর দখল আছে এখানে, এখানে এম কিউ পি বি কেউই আসতে পারবে না, মানে এম আসতে পারবে, ঠিক আছে, কারণ আরটা এটুকু কিন্তু এম এর ভেতরেই, ঠিক আছে, মানে কিউ আসতে পারবে না, পি আসতে পারবে না, বি আসতে পারবে না, ঠিক আছে। এই যে এটুকু, এই যেটুকু, এটুকু, মানে এই যে এটুকু, ঠিক আছে, এটুকু হচ্ছে আর, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর এটাকে আমরা সার্বিক সেট, এখানে ইউ লিখলাম কারণ এটুকু মিলিয়ে পুরো একটা আলোচনার মধ্যে যেহেতু দুটো সেট আছে, তার মানে কি এটা সার্বিক সেট, মানে সব মিলিয়ে তো আমরা সার্বিক সেট বলি, তাই না, কারণ একটা মায়ের পেটে আছে, এই দুটি সেট এই মায়ের পেটে আছে, অর্থাৎ এটা মা, ঠিক আছে, মানে এই ঘরের ভেতরে আছে, মানে সার্বিক সেট, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর এই এফটা কি, এই এফটা আমি পরে বলবো, ঠিক আছে। দেখো আমরা একটু সমাধানের দিকে যাই, আমরা কিন্তু মানে ভেনচিত্রে প্রকাশ করে ফেলেছি কিন্তু বলিনি কোনটাকে কি প্রকাশ করিনি, আমি এখন তোমাকে বোঝাবো কারণ আমি নিজের মতো বুঝিয়েছি, কিন্তু এখানে যেভাবে লেখা আছে ওইভাবে আমি বোঝাইনি। দেখো মানে একই ধারণা, কিন্তু দেখো ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ, ঠিক আছে, এই যে এই ইউ দ্বারা আমরা আয়তাকার যে সেট মানে ক্ষেত্র বোঝাচ্ছি, এটা হচ্ছে 100 জন ছাত্রছাত্রী মনে করো এটার ভেতরে আছে, ঠিক আছে। এবং
বাংলায় ও গণিতে পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও এম। দেখো বি মানে কি বাংলা, তার মানে এই বৃত্তটা বাংলায় পাশ করা মানে শিক্ষার্থীদের, এবং এই চিত্রটা মানে এই বৃত্তটা তোমার ম্যাথমেটিক্স বা অঙ্কে, ঠিক আছে, অঙ্কে যারা গণিতে যারা পাশ করেছে সেই শিক্ষার্থীদের সেট, ঠিক আছে। এবং মানে এই জন্য মানে ফলে চিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হলো। দেখো তুমি যদি একটু ভিন্নভাবে কল্পনা করো, ঠিক আছে, আসলে কিন্তু এই বি বৃত্তটা এম বৃত্তকে ছেদ করেছে। যদি তুমি পি কিউ আরটাকে হিসেব না করো, যে শুধু তুমি বি আর এমকে যদি কল্পনা করো, তাহলে দেখা যাবে এই বি বৃত্তটা তোমার এম বৃত্তটাকে ছেদ করেছে। কিন্তু তুমি যদি একটু আলাদাভাবে কল্পনা করো, যে এই পি অংশটা আমি আলাদা নিয়েছি, আমি আলাদা ধরবো, এবং কিউ অংশটা আলাদা ধরবো, মানে আমি মনে করব যে এরা একে অপরকে ছেদ করেনি, কেউ কারোর অংশ দখল করেনি, ঠিক আছে। দেখো পিউ মানে পি এর জায়গায় আছে, কিউর জায়গায় আছে, আর এর জায়গায় আছে, মানে তোমাকে এখন ভাবতে হবে পি আলাদা কিউ আলাদা আর আলাদা, তাহলে কি বলবো আমরা, পি কিউ আর একে অপরের ভেতরে ঢুকে যায়নি, তার মানে তারা অবশ্যই নিশ্চিত সেট, মানে ছেদ করেনি, তাই না। কিন্তু তুমি একটু ভালোভাবে দেখলে বুঝবে, বি যদি একটা বৃত্ত ধরো, এম যদি একটা বৃত্ত ধরো, মানে বৃত্তই, তারা কিন্তু একে অপরকে স্পর্শ করেছে বা ছেদ করেছে, তাই না। কিন্তু তুমি যদি পি অংশটাকে আলাদা ধরো, কিউ অংশটাকে আলাদা ধরো, আর অংশটাকে আলাদা ধরো, তাহলে তোমার মনে হচ্ছে যে না, ছেদ করেনি, একে অপরের ভেতরে ঢুকেনি, তাই না। মানে একটু কল্পনা করো, এখানে কিন্তু অনেক ভেজাল আছে। তোমাদের মনে হতে পারে যে ভাইয়া পি আর কিউ তো পি এর ভেতরেই আছে, একটু আগে বললেন, আবার কিউ তো আর এর ভেতরেই আছে। আসলে ওই যে আলাদা ধারণা থেকে বললাম, যে যখন মানে তোমাকে মানে আমি বোঝালাম, যখন এই বৃত্ত দুটোর আলাদা আলাদা ভাগ যখন বোঝালাম তোমাকে আমি, মানে বি বৃত্তির তো একটা অংশ পি কিউ, তাই না। আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছি যে তোমাকে আলাদা ভাবতে হবে, পিটাকে আলাদা ভাবো, পি অংশটাকে আলাদা ভাবো, বৃত্তের কোনো অংশ ভেবো না, ঠিক আছে। মানে মানে ভেবো না, এক কথায় বোঝার জন্য বলছি। পি অংশটাকে আলাদা ভাবো, কিউ অংশটাকে আলাদা ভাবো, আর অংশটাকে আলাদা ভাবো, তাহলে দেখো একে অপরকে কিন্তু ছেদ করেছে বলে মনে হচ্ছে না, যদিও মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না তেমন একটা, তাই না। মানে একে অপরকে স্পর্শ করেনি, মানে এই যে এটা তো সীমানা তো একটু ঘেঁষে থাকবে, তাই না, ওটা আলাদা ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ঠিক এই কথাটি কিন্তু এই যে দেখো 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে পি কিউ আর এফ, ঠিক আছে। মানে এই যে এফটা, এটা কোনটুকু জানো, এটা হচ্ছে তোমার এই বৃত্তর অংশগুলো বাদ দিয়ে এই যে মানে আয়ত্তাকারের ভেতরে যে সাদা অংশটা না, এই যে এগুলো হচ্ছে তোমার এফের অংশ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটাও কিন্তু এদেরকে ছেদ করেনি, শুধু সীমানার সঙ্গে একটু ঘেঁষে আছে, তাই না। আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা, অনুভব করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো এখন আমরা সেটের চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি কিভাবে। দেখো উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট কিউ সমান ধরলে বি ছেদ এম বা বি ইন্টারসেকশন এম আমরা লিখতে পারি। এখন এটা কেন লিখলাম, দেখো উভয় বিষয়ে মানে কি, মানে বাংলায়ও পাশ করেছে, তোমার গণিতেও পাশ করেছে, মানে কি দুটি সেট, আমরা যদি বাংলার একটা সেট ধরি, গণিতের একটা সেট ধরি, তাহলে তো এদেরকে ছেদ করলে কম অনুপাদান তো অবশ্যই পাবো, তাই না। আর কম অনুপাদান নিয়ে গঠিত নতুন সেটকে তো সেটই বলে, তাই না। সেই সেটটা ধরো কিউ, এবং যেহেতু সেটই হবে, তাই আমরা বি ছেদ এম করেছি, তাই না। অর্থাৎ এই বি ছেদ এম, অথবা এভাবেও বলা যায় যে বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা হবে তোমার 70 জন। 70 জন কেন, এই যে দেখো, মানে এখানে বলে দিয়েছে, এই যে দেখো উভয় বিষয়ে পাশ করেছে 70 জন। আশা করি বুঝতে পেরেছো, আমি কিন্তু বানিয়ে বলছি না, এটা কিন্তু মানে উদ্দীপক থেকেই বলছি। এবং শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট হচ্ছে পি, ঠিক আছে, যার সদস্য হবে 88 বিয়োগ 70 সমান 18 জন। এটা কিভাবে হলো একটু পরে বলছি। আমি তোমাকে কিন্তু বলেছিলাম যে তুমি এই যে এটুকুকে মানে শুধু পি বলো, তুমি একটু শুধু পি, এটুকু হচ্ছে তোমার শুধু পি, ঠিক আছে, এবং এই যে এটুকু হচ্ছে শুধু আর, ঠিক আছে। ওই ধারণা থেকেই কিন্তু আমি মানে এই যে তথ্যগুলো লিখছি। দেখো এখানে 88 জন কিন্তু বাংলায় বলে দিয়েছে 100 জন শিক্ষার্থীদের মধ্যে, এবং 80 জন গণিতে পাশ করেছে। তোমার মনে হতে পারে ভাইয়া এখানে তো বলেই দিয়েছে যে বাংলায় 88 জন পাশ করেছে, তাহলে আপনি শুধু বাংলায় পাশ করেছে বিয়োগ করে দিলেন, এটা কি করলেন, এটা তো মাথা নষ্ট হয়ে গেল, তাই না। আসলে তোমাকে একটা কথা বলি, দেখো আমরা কি ধরেছিলাম বলো তো, এই বিগ বৃত্তটাকে কিন্তু আমরা বাংলায় পাশ করা মানে শিক্ষার্থীদের সেট ধরেছিলাম, কিন্তু চিত্রের মাধ্যমে প্রকাশ করতে গিয়ে দেখো এই যে কিউ অংশটা কিন্তু
পি এর ভেতরে মানে তোমার বি এর ভেতরে চলে এসেছে, তাই না? মানে বি এর একটা অংশ দখল করে নিয়েছে। কিন্তু কিউকে আমরা কি বলেছিলাম? কিউকে বলেছিলাম উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা। তার মানে কি উভয় বিষয় কথাটার মানে কি? ওখানে বাংলার মানুষও থাকবে, মানে বাংলার শিক্ষার্থীরাও থাকবে যারা পাশ করেছে, এবং গণিতের শিক্ষার্থীরাও থাকবে যারা পাশ করেছে। এখন তোমাকে বের করতে হবে শুধু বাংলায় পাশ করেছে যারা, তাদের সেট। তুমি কেন গণিত সহ নেবে, তাই না? তার মানে অবশ্যই তোমার ওই মানে গণিতে যারা পাশ করেছে তাদেরকে বাদ দিতে হবে, তাই না? যখন বাংলায় বের করবে গণিতের সদস্যকে বাদ দিতে হবে। অর্থাৎ শুধু বাংলায় পাশ করেছে তাদেরকে আমরা কিভাবে বের করব? এই 88 থেকে, মানে এই যে এই 88 থেকে বাংলার কথা, মানে 88 জন বাংলায় পাশ করেছে, তাই না? এই 88 থেকে কমন উপাদান বাদ দিতে হবে, মানে 70কে বাদ দিতে হবে। উভয় বিষয়ে যারা পাশ করেছে তাদের সংখ্যাগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে যাদেরকে পাবে তারা হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ 88 - 70 করলে আমরা 18 পাই। এটা হচ্ছে সেই 18 জন যারা শুধু বাংলায় পাশ করেছে। একইভাবে শুধু গণিতে যখন পাশ করেছে বের করব, তখন আমরা 80 থেকে 70 বিয়োগ করব, অর্থাৎ 10 হবে। এই 10 জন হচ্ছে শুধু গণিতে পাশ করেছে তাদের সংখ্যা। ঠিক আছে, দেখো 80 থেকে কেন বিয়োগ করলাম? কারণ এই যে দেখো, এই যে এখানে 80 জন গণিতে পাশ করেছে বলেছে, কিন্তু এই 80 জনের ভেতরে তো অবশ্যই গণিতে পাশ করা মানে বাংলায় পাশ করা ছাত্রছাত্রীও তো আছে, তাই না? তাদেরকে তো বাদ দিতে হবে যখন আমি শুধু গণিতে বের করতে চাইবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ 80 - 70 করলে 10 পাই। তার মানে এই 10 জন হচ্ছে শুধু গণিতে পাশ করা শিক্ষার্থীদের সেট। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে যারা ফেল করেছে, তাই না? দেখি তো আমাদের কি বলেছে। আমাদের বের করতে বলেছে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, দেখো দেখো তোমাকে একটা কথা বলি, মানে তোমরা তো মানে চালাকি বসে, তাই না? মানে গণিত মানে চালাকি, ঠিক আছে? মানে মানে তোমাদের উপস্থিত বুদ্ধি, ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে তোমার স্কুলে 100 জন ছাত্রছাত্রী আছে, তোমার 50 জন ছাত্রছাত্রী পাশ করেছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ফেল করেছে কতজন বলো তো? তুমি অবশ্যই বলে দেবে 100 - 50 মানে 50 জন। 50 জন যদি পাশ করে তাহলে অবশ্যই ফেল করেছে 50 জন, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক সংখ্যা, মানে সরি স্বাভাবিক কথা। ঠিক আছে, মানে বাস্তব সংখ্যা পড়িয়েছি না, মানে ওইটাই মনে আসছে। আচ্ছা, মানে এটাই কিন্তু স্বাভাবিক কথা, তাই না? স্বাভাবিক ধারণা। ঠিক একইভাবে আমরা ওইটাই করব। দেখো, আমরা প্রথমে যারা পাশ করেছে, মোট পাশ করেছে কতজন সেটা আমরা বের করব প্রথমে। তারপরে আমাদের যতজন শিক্ষার্থী আছে মোট শিক্ষার্থী, সেখান থেকে বিয়োগ করে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো, পি সংযোগ কিউ সংযোগ আর, এটার মানে হচ্ছে মানে সবাইকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? মানে পি সংযোগ কিউ সংযোগ আর, ঠিক আছে? মানে অন্যভাবেও লেখা যায়, মানে বি সংযোগ এম করলেও একই কথাই হয়, ঠিক আছে? মানে যে কোনো একটি বিষয়ে এবং উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট, ঠিক আছে? মানে যে কোনো একটিও হতে পারে, উভয় বিষয়, মূল কথা পাস করেছে যারা তাদের বের করছে, এক কথায় শেষ। ঠিক আছে, এখন অনেকে তো উভয় বিষয়ে পাস করেছে, আবার একটি বিষয়ে পাস করেছে, তাই না? মানে একই কথা, কিন্তু যেহেতু এবং আছে, ঠিক আছে? তোমাদের হায়ার ম্যাথমেটিক্সে সেটের অধ্যায় আছে, ঠিক আছে? সেট অফ ফাংশন, সেইখানে এবং অথবা অনেক ধারণা আছে, ঠিক আছে? তোমাদের এই সাধারণ গণিতে এই বিষয়ে তেমন একটা ধারণা নেই, ঠিক আছে? এগুলো তোমরা উচ্চতর গণিতে যারা সায়েন্সের তারা জানবে, ঠিক আছে? দেখো, অর্থাৎ আমরা এই পি সংযোগ কিউ সংযোগ আর কে বি সংযোগ এমও লিখতে পারি, মানে যে কোনো একটি বিষয়ে যারা পাশ করে, অথবা মানে এবং যারা উভয় বিষয়ে পাশ করে, ঠিক আছে? তাদের সেট, সেই শিক্ষার্থীদের সেট, ঠিক আছে? দেখো, যার সদস্য সংখ্যা কত হবে জানো? এই যে 18কে যোগ করবে এবং এই যে 10কে যোগ করবে, ঠিক আছে? এবং এই যে 70কে যোগ করবে, তার মানে এদেরকে যোগ করলে যাদেরকে আমরা পাবো তারা হচ্ছে তোমার পাশ করেছে অন্তত, ঠিক আছে? মানে ফেল করেনি, ঠিক আছে? মানে পাশ করেছে তাদের সেট। অর্থাৎ এই যে দেখো, আমরা 98 পেয়েছি, এই 98 জন হচ্ছে তারা যারা পাশ করেছে, অন্তত পাশ করেছে, একটিতেই হোক বা উভয়টিতেই হোক, ঠিক আছে? পাশ করেছে, ঠিক আছে? কিন্তু আমাদের তো বের করতে হবে যারা ফেল করেছে, তাই না? এই যে দেখো, আমাদের বের করতে হবে যারা ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। দেখো, তার মানে কি আমরা এখন 100 থেকে 98 বিয়োগ করে দেব, তাহলেই যাদেরকে পাবো তারাই হচ্ছে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট বা সদস্য। উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট, যার সদস্য সংখ্যা, আচ্ছা সরি, মানে কানেকশন চলে গিয়েছিল, ঠিক আছে? দেখো, তার মানে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট হবে তোমার 100 থেকে 98 জন বিয়োগ করলে তাদেরই তো হবে, তাই না? মানে বাকি 2 জনই হবে তোমার সেই সেট যারা ফেল করেছে উভয় বিষয়ে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো, মানে
আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? আমরা আরও প্র্যাকটিস করব কিন্তু পরবর্তী ক্লাসে, ঠিক আছে? ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।